পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বেলা 12:15টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয়েছে এই যুক্তিতর্ক উপস্থাপন। রামিসা হত্যা মামলা রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এই মুহূর্তে তার যুক্তি উপস্থাপন করছেন। এরপর রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ তার যুক্তি তুলে ধরবেন আদালতে। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই রামিসা হত্যা মামলার বিচার কাজ শেষ হবে। এরপর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আজই রায় ঘোষণার দিন ঠিক করবেন। গতকাল বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়। আত্মপক্ষ সমর্থনে মামলার প্রধান আসামি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চান আদালতের কাছে। একই সাথে সে নিজের শাস্তির সঙ্গে ডলার নামে আরেকজনের নাম উল্লেখ করে তারও শাস্তি চান। সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলা আনুষ্ঠানিক বিচার শুরু হয় সোমবার। পরদিন মঙ্গলবার একদিনেই রামিসার বাবা মা এবং বোন সহ মোট 16 জনের জবানবন্দি গ্রহণ ও জেরার মাধ্যমে শেষ হয় সাক্ষ্য গ্রহণ কার্যক্রম। হত্যাকাণ্ডের যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং শুরু থেকে আদালতে আছেন সহকর্মী মাইনুল মারুফ। এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মারুফ, আপনি বলছিলেন 12:30 থেকে 1টার মধ্যে হয়তো যুক্তিতর্ক পক্ষ এবং আসামি পক্ষের ব্রিফিংটা আসলে কটা নাগাদ হতে পারে, আমাদেরকে একটু জানাবেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন কিন্তু এখনো চলছে, তবে এখনো কিন্তু শেষ হয়নি, কারণ আজকে কোর্টের যে কার্যক্রম তা শুরু হতে কিন্তু একটু দেরি হয়েছে। কারণ যে আসামি রয়েছেন স্বপ্না, তিনি আজকে যে কোর্টে আসার আগ মুহূর্তে তিনি জানিয়েছিলেন তিনি অসুস্থ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে চেক করে যখন দেখেন যে তিনি অসুস্থ নন, তখন কিন্তু তাকে আবার কোর্টে নিয়ে আসা হয়। অর্থাৎ চিকিৎসক বলেছেন তিনি অসুস্থ নন, এরপরে কিন্তু আনা হয়েছে স্বপ্নার কোর্টে। অর্থাৎ এই কারণে কিন্তু কোর্টের যে কার্যক্রম তা শুরু করতে কিছুটা দেরি হয় এবং পরে কিন্তু এখন কিন্তু বলা যায় যে রাষ্ট্রপক্ষের যে যুক্তিতর্ক উপস্থাপন তা কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে রয়েছে এবং এই যুক্তিতর্ক উপস্থাপনে ইতোমধ্যে কিন্তু রাষ্ট্রপক্ষ যেই সাক্ষীরা কি বলেছেন এবং সাক্ষীদের বর্ণনা কিন্তু ঘটনার বর্ণনা একদম পরিপূর্ণভাবে তুলে ধরেছেন এবং যে সকল পয়েন্টগুলো নোট করার প্রয়োজন সেগুলো কিন্তু আদালতকে বারবার বলেছেন যে এই ঘটনা হয়েছে কে কি বলেছেন এক্স্যাক্টলি, তার থেকে যে পয়েন্টগুলো নোট করার মতো সেই সকল নোট নেওয়ার জন্য কিন্তু তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন। এবং এক্ষেত্রে কয়েকটি যেই আসামি পক্ষ থেকে বা রাষ্ট্র নিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তিনি এর আগে যখন জেরা হয়েছিল তখন বেশ কয়েকটি বিষয় কিন্তু তিনি নজরে এনেছিলেন। সেই সকল বিষয়গুলোর যুক্তিও কিন্তু রাষ্ট্রপক্ষ খণ্ডন করেছে। তার মধ্যে আমি যদি বলি ডিএনএ টেস্টের বিষয়টি, যেখানে বলা হয়েছিল ডিএনএ টেস্টে ধর্ষণের প্রমাণ মেলেনি, তবে এর ব্যাখ্যায় যে রাষ্ট্রপক্ষ কিন্তু বলেছে ডিএনএ টেস্টের যেই আলামত নেওয়া হয়েছিল পরে, এর আগেই কিন্তু যে আসামি সে কিন্তু যে ভিকটিম অর্থাৎ ছোট্ট রামিসাকে কিন্তু ক্ষত বিক্ষত করে তার শরীর এবং ধুয়ে ফেলার কথাও কিন্তু বলা হয়েছে। ফলে ডিএনএ টেস্ট না আসতে পারে, কিন্তু যে ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্ত চিকিৎসক কিন্তু আদালতে সাক্ষী দিয়েছেন। সেই ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু বলা হয়েছে একদম জোর করে কিন্তু তাকে ধর্ষণ করা হয়েছে। এই সকল বিষয়গুলো কিন্তু ময়নাতদন্তে উঠে এসেছে এবং সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ ডিএনএ টেস্টের বিষয়টি কিন্তু এখান থেকে বাদ পড়ে গেল। এবং এরপরে নেশার বিষয়টি এসেছিল। নেশার বিষয়ে বলেছেন যে সোহেল সে নিয়মিত নেশা করে বলতে যে প্রতিদিনই করে বা প্রতি মুহূর্তেই করে, মিনিটে করে, এই বিষয়টি কিন্তু এমন নয়। এবং যেদিন ঘটনাটি ঘটেছে সেদিন সকালে ঘটেছে এবং এই ক্ষেত্রে তিনি বলেছেন যে সেদিন যে সোহেল নেশা করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ সোহেল সম্পূর্ণ নেশামুক্তভাবে, অর্থাৎ সম্পূর্ণ ভালো অবস্থায় সুস্থ মাথায় কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এবং এই রহস্য ঘটনার পর ধামাচাপা দেওয়ারও কিন্তু চেষ্টা করেছে। এবং ডলারের বিষয়টি যে বলছিল আসামি, যে বারবার বলছে যে ডলার তার সাথে ছিল, এই কথাটিতে বলেছেন যে 3 ঘন্টা সময় নিয়ে ম্যাজিস্ট্রেট তাকে জেরা করেছে। ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু এই সোহেল জবানবন্দি দিয়েছিল এবং স্বেচ্ছায় দিয়েছিল। তখন পর্যন্ত সে কোনো ডলার নামে কারো নাম উচ্চারণ করেনি। কিন্তু পরবর্তীতে সে যখন জেলে যায়, জেলের কোনো কয়েদির পরামর্শে বা সেখানে অনেক মানুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছে যারা এই ধরনের ঘটনা আগে ঘটিয়েছে বা এরকম অপরাধের সাথে যুক্ত, সেই সকল কয়েদিদের পরামর্শে সে কিন্তু নিজে বাঁচার জন্য পরে ডলার নামক আরেকটি ক্যারেক্টার সৃষ্টি করেছে এবং সেই সৃষ্টি করে বিচারকে বলা যায় যে এক রকমের বিতর্কিত করার চেষ্টা করেছে এই আসামি সোহেল। অর্থাৎ ডলার নামে কোনো ব্যক্তির উপস্থিতি যে ছিল না সেই বিষয়টি কিন্তু সাক্ষীদের কথা উঠে এসেছে। পাশাপাশি যে জবানবন্দি দিয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে, সে জবানবন্দিতে কিন্তু এই বিষয়টি উঠে এসেছে। অর্থাৎ ডলারের ক্যারেক্টারটিও কিন্তু নতুনভাবে সৃষ্টি। এই ছিল এখন পর্যন্ত সাক্ষীদের বিশ্লেষণ এবং যুক্তিতর্ক উপস্থাপন, যেখানে আসামি পক্ষের যে জেরার বিষয়গুলো সেগুলো খণ্ডন করা হয়েছে। অনেক ধন্যবাদ।
বড় খুব চমৎকার করে আসলে ব্যাখ্যা দিলেন। ডিএনএ এবং মাদক দুই ইস্যুতেই রাষ্ট্রপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে সেটা যদি সন্তোষজনক হয় তাহলে সর্বোচ্চ শাস্তি আসলে নিশ্চিত হওয়াটা সাধারণত আমরা এক্ষেত্রে দেখে থাকি। নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তী এসে আপডেটও আমরা পেয়ে যাব। সহকবি মাইনুল বারক যুক্ত হয়েছিলেন, বলছিলেন আদালত প্রাঙ্গণ থেকে।